আমি কখনোই এক্সপেক্ট করি নাই যে এত দ্রুত আমরা লাশ দেখব। উনি আমার হাতটা ধরে বসে পড়ছে এবং বলতেছে, আমার ছেলেকে তো মেরে ফেলছে হাসিনা, তোমরা তো কিচ্ছু করতে পারলা না। বাংলাদেশে আমাদেরকে না মানুষ বানায় ফেলা হয়েছিল, অর্থাৎ এই সমাজের আমরা কেউ না এবং আমাদের এই সমাজের নেতৃত্ব সেটা তারা কেড়ে নিয়েছিল। আন্দোলন তখন উত্তাল হতে শুরু করেছে। ছাত্রদের কেউ কেউ ভেবেছিলেন হয়তো টিয়ার গ্যাস বা লাঠিচার্জ হবে বড়জোর, কিন্তু তাদের চোখের সামনেই বন্ধু সহপাঠীদের গুলি করা হয়েছে। কারো চোখ অন্ধ হয়ে গেছে, কেউ পঙ্গুত্ব বরণ করেছেন, আবার কেউ কেউ মারা গেছেন। সহপাঠীর লাশ দেখে সেই যে শিউরে উঠেছিলেন, আজ 2 বছর পরে এসেও সে কথা ভুলতে পারেননি তারা। নির্দিষ্ট করে বললে 16 জুলাইয়ের কথা বলতে হয়। সেদিনই প্রথমবারের মতো মোড় ঘুরে যায়। সরকারি চাকরিতে কোটা সংস্কারে শিক্ষার্থীদের আন্দোলন নতুন বাঁক নেয়। সেদিন আবু সাইদ, মোহাম্মদ ওয়াসিমেরা পুলিশের গুলিতে মারা গেলে বন্ধ করে দেওয়া হয় দেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের উপর হামলা ও গুলি করে হত্যার ঘটনার প্রতিবাদ কেবল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, ফুঁসে ওঠে দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরাও। 18 জুলাই থেকে রাজধানী ঢাকার 2 প্রবেশ মুখ উত্তরা ও যাত্রাবাড়ি সে সময় হয়ে ওঠে আন্দোলনের অন্যতম হটস্পট। উত্তরায় প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের শিক্ষার্থী, অন্যদিকে যাত্রাবাড়ি এলাকায় মাদ্রাসার ছাত্রদের সঙ্গে সাধারণ মানুষও নেমে আসেন রাস্তায়। সেদিন থেকেই আন্দোলনে যোগ দিয়েছিলেন IUBATর সাবেক শিক্ষার্থী সাদিয়া তাসনিম। ছিলেন অভ্যুত্থানের শেষ পর্যন্ত। কেন তিনি সেদিন রাস্তায় নেমে এসেছিলেন? সরকারের কেন ওই আন্দোলন প্রতিহত করার জন্য একটা মানুষের রক্ত দিতে হবে, একটা রক্তের বিনিময়ে কেন সেটার প্রতিদানটা চাচ্ছে, আন্দোলনটা বন্ধ করতে চাচ্ছে? সেটা তো অন্য অনেকভাবেই হতে পারতো। আমাদের জীবন নিয়ে কোনো চিন্তাই নেই, আমাদের জীবনের কোনো মূল্যই ওনার কাছে নেই। ওখান থেকে কিন্তু আমার আন্দোলনের স্পিরিটটা আরও বেশি বেড়ে যায় যে না, যতক্ষণ পর্যন্ত এটা শেষ না দেখবো আমি আন্দোলন ছেড়ে বাসায় ফিরছি না। কেবল পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী নয়, আন্দোলনের সময় বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগ ও তৎকালীন যুবলীগের কর্মীরাও আন্দোলনকারীদের উপর হামলা চালায়। বেশ কয়েকবার তাদের হামলার শিকার হয়েছেন সাদিয়াও। সেই স্মৃতি ভুলতে পারেন না তিনি। প্রায় এরকম হয় যে রাতের বেলা ঘুমাচ্ছি, ওই জিনিসগুলা চোখে আসে যে একটা মধ্যবয়স্ক আমাদের বাবার বয়সী একটা লোক এইভাবে এসে আমাদের উপর মারতেছে। আমার চোখের সামনে একটা আন্টিকে লাথি মারতেছে। আমাকে কি পরিমাণে মারছে এটা আসলে ভাইয়া এখন বলে কোনোভাবেই বুঝাইতে পারবো না। ওই মোমেন্টের ফিলিংসটা তো এখন আমি কোনোভাবেই বুঝাইতে পারবো না। জাস্ট এখন মনে হইলে জাস্ট খারাপ লাগে, কিন্তু ওই সময় তো মনে হচ্ছিল যে মারা যাবো, বাঁচবো না। 18 জুলাই দিনটি ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের ঝাঁপিয়ে পড়ার দিন। সেদিনই রাজধানীর বাড্ডা এলাকায় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় ব্র্যাক, ইস্ট-ওয়েস্ট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। নেতৃত্ব পর্যায়ে ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। আমরা এটা দেখিনি যে কোটা আন্দোলন নাকি অন্য কিছু, আমরা দেখেছি যে আমাদের ভাইদের উপর হামলা হচ্ছে, আমাদের সমবয়সী অন্যান্য শিক্ষার্থীরা যারা কিনা তাদের একটা ন্যায্য দাবি নিয়ে রাস্তায় নেমেছে, তাদের সাথে অন্যায় হচ্ছে। তো তাদের সাথে সমর্থন জানিয়ে আমরা প্রথম রাস্তায় নামি। সে দিনগুলোর কথা ভাবলে এখনো মনে হয় যেন তিনি আন্দোলনের মাঝেই আছেন। ইম্পেরিয়াল কলেজের একটা শিক্ষার্থী জিল্লু শেখ, যে কিনা পুলিশের গুলিতে নিহত হয়, এর আগে আমি কখনো এরকম মেরে ফেলা লাশ দেখিনি। তো যখন ওকে মৃত ঘোষণা করলো মেডিকেল সেন্টার থেকে, আমি কান্নায় ভেঙে পড়ি। আমি কখনোই এক্সপেক্ট করি নাই যে এত দ্রুত আমরা লাশ দেখব। যখন মনে পড়ে আমার
হৃদয় ভাঙা কান্না আসে যে ওর জিল্লু শেখ ও আমাদের থেকে অনেক ছোট একটা ছেলে। অভ্যুত্থানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতন হয়েছে, দলটির কার্যক্রম নিষিদ্ধ। এরই মধ্যে আন্দোলনের সম্মুখ সারির অনেকে বিভিন্ন দল বা সংগঠনে যুক্ত হলেও ক্লাসরুমে ফিরে গেছেন মেজবারা। তবে অভ্যুত্থান পরবর্তী নানা বিষয় নিয়ে আক্ষেপ আছে এই তরুণের। যখন কোনো শহীদ পরিবার বা আহত ভাই বোনদের সাথে দেখা হয় তখন হচ্ছে নিজেকে খুবই ব্যর্থ মনে হয় যে হচ্ছে যে আমি তাদের বিচারটা সঠিকভাবে পৌঁছে দিতে পারি নাই। এটা হচ্ছে একটা ব্যর্থতা মনে হয় নিজের কাছে, নিজের কাঁধে একটা বড় বোঝা মনে হয় যে যতদিন পর্যন্ত না বিচার কার্যটা সম্পূর্ণ হচ্ছে ততদিন পর্যন্ত এই বোঝাটা কাঁধে নিয়ে, এই ব্যর্থতার গ্লানিটা নিয়েই আগাইতে হবে। জুলাই বিপ্লবের অন্যতম দুর্গ হয়ে ওঠা ঢাকার যাত্রাবাড়ি এলাকাটি ছিল আন্দোলনের অন্যতম প্রধান প্রতিরোধ কেন্দ্র ও রণক্ষেত্র। মূলত এই এলাকায় ভূমিকা রাখেন স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীরা ও আলেম সমাজ। কওমি শিক্ষার্থীরা বা কওমি থেকে যারা দাওরা হাদিস পাশ করে তারা কিন্তু সরকারি মূলধারায় যুক্ত হইতে পারতেছিল না, যার কারণে তারাও বৈষম্যের শিকার। এটা কোটার মাধ্যমে না, কিন্তু অন্যদিকে আরও একটা জিনিস হচ্ছে সরকারের সাংস্কৃতিক বয়ান এবং ন্যারেটিভ, এটা সবসময় আমাদের দাড়ি টুপিওয়ালাদের বিরুদ্ধে ছিল এবং এটার মাধ্যমে বাংলাদেশে আমাদেরকে না মানুষ বানায় ফেলা হয়েছিল। অর্থাৎ এই সমাজের আমরা কেউ না এবং আমরা এই সমাজের যে আমাদের স্টেক, আমাদের এই সমাজের নেতৃত্ব, সেটা তারা কেড়ে নিয়েছিল। আকিফ আব্দুল্লাহ যাত্রাবাড়ির একটি মাদ্রাসা থেকে 2024-এই পড়াশোনার পাঠ চুকিয়ে মাদ্রাসার শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন। আন্দোলনে সক্রিয় থেকেই শেষ নয়, অভ্যুত্থানের পর নিজ উদ্যোগেই 5 শতাধিক শহীদ পরিবারের গল্প নিয়ে প্রকাশ করেছেন বই। আমি তখন গুলি দেখেছি, নারায়ণগঞ্জে 2 চোখ 1 চোখ পরে হারিয়ে ফেলেছে এমন ভাইদেরকে দেখেছি। আমরা চাইতেছিলাম যে তাদের গল্পগুলোকে উঠে নিয়ে আসবো। এই জন্য আমরা এরপর থেকেই শহীদ পরিবারের কাছে কাছে দুয়ারে দুয়ারে গিয়েছি, বাংলাদেশের প্রতিটা জেলায় জেলায় যাওয়ার চেষ্টা করছি। আমি এক জায়গার গল্প দেখেছি, কিন্তু যখন আমি অনেকগুলো স্পটের বাংলাদেশে জেলায় জেলার স্পটের ঘটনা জেনেছি, আমার কাছে কিন্তু এটা ট্র্যাজেডিক হয়ে উঠেছে। অভ্যুত্থানের পর সাদিয়া, মেজবা আর আকিফরা ফিরে গেছেন নিজেদের স্বাভাবিক জীবনে। পেছনে ফিরে সেই উত্তাল সময়কে কিভাবে দেখছেন তারা? তখন এটাই সঠিক ছিল, এটা সঠিক করাই ছিল বলে আমরা এটা করছি এবং এটা সফল হয়েছে। যারা হচ্ছে বিট্রে করছে আমাদেরকে, দুর্নীতির সাথে যুক্ত হয়েছে, চাঁদাবাজির সাথে যুক্ত হয়েছে, তারাও এটার ফল পাবে। আর যারা হচ্ছে এখন পর্যন্ত ন্যায়ের পথে আছে, সঠিকটাকে সঠিক বলতেছে, ভুলটাকে ভুল বলতেছে, তারাও এটা তাদের কর্মফল পাবে। অনেকেরই আক্ষেপ আছে যে আন্দোলন কেন করলাম, যা হয় তাই হয়েছে। আমার একেবারেই রিগ্রেট নাই। যারা জীবন দিয়েছে এই দেশের জন্য, জীবন দিয়ে আসলে তারা তো আসলে কিছুই পায় নাই। এবং ওরা যেহেতু এত বড় একটা ত্যাগ করেছে, ওদের জন্য সরকারের উচিত যে সবসময় ওদের পাশে থাকা। এটা সত্য যে যারা জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতা ছিল, তাদের উচিত ছিল জনগণের সাথে থাকা। তাদের উচিত ছিল না জুলাই সফল হওয়ার পরে গণভবনে চলে যাওয়া বা রাষ্ট্রপতির সাথে গিয়ে বসা বা ক্ষমতার অংশ হওয়া। আমাদের রক্তের বিনিময়ে গিয়েছে, আমাদের শতাধিক মাদ্রাসা শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে গিয়েছে। তো তারা আমাদেরকে ওই মূল্যায়নটা করুক, কিন্তু এখন পর্যন্ত ওই প্রাপ্তির জায়গাটা 0, যে মূল্যায়নটা আসলে হচ্ছে না। এত বিশাল অভ্যুত্থানে সম্পৃক্ত থাকার গর্বের স্বীকারোক্তি থাকলেও মৃদু আক্ষেপের সুর কেন ভেসে আসে এই 2 বছরেই?